বাতিলের ১৩ বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল। রায়কে ইতিবাচক বললেন সাধারণ মানুষ। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পুনরাবৃত্তি করলেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের ঘোষণা। ডামি কিংবা নিশি রাতের ভোটে বিশ্বাস করে না বিএনপি, মন্তব্য তারেক রহমানের। কিছু লোক দিয়ে সংস্কার সম্ভব নয় বললেন আমির খসরু। এবং হাসিনা রেহানা পরিবারের ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান করবে দুদক। জুলাই গণহত্যা মামলায় ২ মাসের মধ্যে প্রতিবেদন চায় ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনার সংবাদ। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া ১৪২ অনুচ্ছেদ ফিরিয়ে গণভোটের বিধানও পুনর্বহাল করেছেন আদালত। রায় শেষে অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নামকরণ করা হবে। এমআর আসাদের রিপোর্ট। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উঠিয়ে দেয়। সেই সরকারের পতনের পর গেল ৫ ডিসেম্বর এ সংশোধনী বাতিলে ২টি রিট শুনানি হয়। মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত। রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালত। বাতিল হয়েছে বিতর্কিত আরও বেশ কিছু ধারা। রিটকারী আইনজীবীরা জানান, বাকি ধারাগুলোর বিষয়ে নির্বাচিত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের ৭-এর ক এবং ৭-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না। ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রিটকারীদের অন্যতম সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরা নাগরিকের পক্ষে, চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল। জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান সরকারের সময়ে ফিরিয়ে আনতে বাধা নেই। এই সরকারে রিনেমড হবে, এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। আমি বলবো অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ সংবিধানের মৌলিক কাঠামোয় সংসদ সদস্যরা পরিবর্তন আনতে পারবেন না বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানের ৫ম সংশোধনীর আংশিক বাতিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। হাইকোর্টের রায়কে কেউ কেউ গণতন্ত্র রক্ষার জয় হিসেবে দেখলেও অনেকে আবার বলছেন এতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। মুনতাসির মামুনের প্রতিবেদন। ১৩ বছর পর আবারও চালু হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের প্রথা। তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্তির রায়কে অবৈধ ঘোষণা গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছে অধিকাংশ মানুষ। দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলে মত দেন অনেকে। জলজান্ত উদাহরণ হিসেবে বিগত ৩ নির্বাচনকে সামনে আনেন তারা। এসব নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা, যা গণতন্ত্রের জন্য শুভকর নয়। বাংলাদেশের আপামর জনসাধারণের চাহিদা ছিল এদেশে তত্ত্বাবধায়ক পদ্ধতি বহাল থাকুক, সুষ্ঠু নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি ঘটবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন ঘটবে। এই রায়ে সংবিধান সমুন্নত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক ধারার প্রতিফলন হবে মনে করেন কেউ কেউ। বাংলাদেশের মতো দেশে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই জন্য তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তী সরকার বলেন,
যে ধরনের সরকারই হোক, এই ধরনের সরকারের অধীনে চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই রায়ের বিপক্ষে অবস্থান অনেকের। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার রাখার রায় রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি আমাদের জাতীয় ইলেকশনগুলো সম্পন্ন করা যায়, তাহলে জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মিটবে। আগে হচ্ছে তত্ত্বাবধায়ক ছিল 3 মাস, উর্ধে বেশি 3 মাস ছিল, তার বেশি কিন্তু ছিল না। এখন যদি এত লং টাইম যদি হয়, আর এখন সাধারণ অনেক পাবলিকে বলতেছে ডক্টর ইউনূস হচ্ছে দেশ চালাতে পারছেন না, দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক নয়, তবে হাইকোর্টে এমন রায় দেশের রাজনৈতিক অঙ্গনকে কোন পথে নিয়ে যায় সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। নির্বাচন ব্যবস্থা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বলে দেশের মানুষ বিশ্বাস করে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পুনরাবৃত্তি করলেন তার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন 2026 সালের 30 জুন বা আশপাশের সময়ে নির্বাচন হবে। ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের কথাও বলেন তিনি। ব্রিফিংয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় D8 সম্মেলনে যোগ দিতে রাতেই মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মিসবাহ রহমান। অন্তর্বর্তী সরকার গঠনের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে। নির্বাচনী মনোভাব থাকলেও প্রয়োজনীয় সংস্কারে বেশি গুরুত্ব দেয় বর্তমান সরকার। তবে 16 ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একই কথা বললেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান 2026 সালে জুনের মধ্যে নির্বাচন হবে, সম্ভব হলে আগামী বছরের ডিসেম্বরেও করা যেতে পারে। আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে তা খুব একটা ভালো অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে। জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতারা ছাড় পাবে না বলেও জানান তিনি। যারা এগুলাই জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যে হোক, তাদের বিচার হবে। এদিকে 11তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। অর্থনৈতিক উন্নয়নে এসএমইস গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই এসএমইস গুলোকে আরো কিভাবে কাজে লাগানো যায়, আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনতে সে বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের তৃতীয় বিদেশ সফরে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা জানিয়েছেন প্রেস উইং। ইউথ এবং এসএমইস ইন শেপিং দ্য ইকোনমি, এই দুইটাই আমাদের এজেন্ডা, আমাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই দুটো নিয়ে মূলত আলোচনা হবে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। জনগণ যাকে সমর্থন দেবে তারাই ক্ষমতায় যাবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ডামি কিংবা ভোট ডাকাতির নির্বাচনে বিশ্বাস করে না তার দল। গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক বিভাগীয় কর্মশালায় একথা বলেন তিনি। স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিন্তু তাদের লেজ রয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। কৃষি অবশ্যই বাঁচাতে হবে। বাংলাদেশের পক্ষে খাদ্য ইম্পোর্ট করে নিয়ে এসে মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখা সম্ভব না। আমাদের কৃষি উৎপাদনের মাধ্যমে করতে হবে এবং জমিকে আমাদের রক্ষা করতে হবে। অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ অবশ্যই গ্রহণ করতে হবে। কিছু লোক নিয়ে টেবিলে বসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, দেশের যা কিছু অর্জন তার সবই এসেছে বিএনপির হাত ধরে। সকালে রাজধানীর পিজি হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পিজি হাসপাতালের ডাক্তার মিলন হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেপ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সংস্কারের মাধ্যমে সুশাসন ও অর্থনৈতিক মুক্তি এনেছেন জিয়াউর রহমান। সে ধারাবাহিকতা বজায় ছিল বেগম খালেদা জিয়ার আমলেও। সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া, তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই
সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। ৩১ দফা সংস্কারের যে কর্মসূচি সেটিকে আমরা জনগণের মাঝে আরো ব্যাপকভাবে প্রচার করার জন্য আমাদের সুযোগ রয়েছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, আগামী দিনে রিফর্ম হবে সংসদে, এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই। এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই, সেই রিফর্ম টেকসই হবে। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারে কাজে আসবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। উপদেষ্টা জানান, প্রস্তাবিত কমিশনের সংখ্যা হবে ৫ থেকে ৯ সদস্যের। আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি ওঠে। হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী ৫ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হয়েছে। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেয়া নয় প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪ জনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধান হবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। দুদক সূত্র জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবচা সহ ৯ প্রকল্পে দুর্নীতি হয়েছে। বিগত ১৬ বছরে গোপন কারাগারে যত গুম, নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তাতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে শেখ হাসিনার। তিনি ছিলেন গোপন কারাগারের নিউক্লিয়াস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব জানান। এদিন ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন দল। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টার। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের অনেককে বিমর্ষ দেখা গেলেও বেশ হাস্যোজ্জ্বল ছিলেন কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। শুনানির শুরুতে শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে ২ মাসের সময় আবেদন করে প্রসিকিউশন টিম। এ সময় গুমের ঘটনায় কমিশনের প্রতিবেদন তুলে ধরা হয়। নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। রিপোর্ট প্রদান করবে। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ওবায়দুল কাদের কিভাবে দীর্ঘদিন পলাতক থেকে দেশ ছেড়ে চলে গেলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার ব্যাখ্যা চেয়েছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ,
ঢাকা। চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি জরুরি। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহবুব হাসান রিপোর্টের রিপোর্ট। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫% এবং অন্য ক্যাডার থেকে নেওয়া হয় 25%। এই নিয়মের পরিবর্তন আসতে যাচ্ছে। এই পদে পদোন্নতিতে প্রশাসন এবং অন্যান্য ক্যাডার থেকে 50% করে নেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এই 2 লেভেলে হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে। 70 নম্বর না পেলে পদোন্নতি নয়। পরীক্ষার মাধ্যমে হবে, একই পরীক্ষা হবে, কিন্তু বিসিএস ক্যাডারের তার রিজার্ভেশন আছে, কিন্তু ইন্টারসি সিনিয়রিটিতে কাস্টমস ক্যাডারের বা ইনকাম ট্যাক্সের একজন যদি ফার্স্ট হয় পরীক্ষায়, তাইলে সে ওই ডেপুটি সেক্রেটারি হিসেবে ফার্স্ট থাকবে। এছাড়া চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশও করবে সংস্কার কমিশন। চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে ম্যাপ চূড়ান্ত হয়েছে। ফরিদপুর এবং কুমিল্লা এই দুইটাকে ডিভিশন করা হোক। ওই এলাকার রাজনীতিতে আমরা 2টা ডিভিশনের পরামর্শ দিয়েছি, প্লাস এই 2টা ডিভিশন করতে গেলে 2-1টা ডিস্ট্রিক্ট এই বিভাগ থেকে ওই বিভাগে যাওয়া হবে, ম্যাপ করে আমরা দিয়েছি। দুর্নীতি করলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পার পাচ্ছে না বলেও জানান সিনিয়র এই সচিব। দুর্নীতি করে সরকারি কর্মকর্তা পার পেয়েছে এটা কম, এবং সর্বশেষ এই যে আপনার ছাগলমতিও সেও পড়ে গেল। মাহবুব হাসান রিপন, বহনা সংবাদ, ঢাকা। আগামী 19 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে SMC প্লাস EWD উইন্টার স্ম্যাশ 2024। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এক সংবাদ সম্মেলনে ইভেন্টটির তাৎপর্য তুলে ধরেন আয়োজকরা। 5 দিনের টুর্নামেন্টে দেশের 40টিরও বেশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। আকিজ মোটরসের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বৈদ্যুতিক যানবাহন ও গতিশীলতার শীর্ষক ব্যবসায়িক সম্মেলন। তেজগাঁওয়ে অনুষ্ঠিত সম্মেলনে বৈদ্যুতিক যানবাহনের নিরাপত্তার পাশাপাশি এর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে SBCCI এর অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ হাফিজুর রহমান আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুদ্দিন। বৈদ্যুতিক যানবাহনের বাজার চাহিদা তুলে ধরেন বক্তারা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় NRBC ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের আল তায়েবা মোড়ে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জবিউল ইসলাম। এতে তিনি জানান, গত 1 বছরে প্রায় 1,38,000 মানুষকে বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়েছে NRBC ব্যাংক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার ইকবাল হোসেন, কুষ্টিয়ার ম্যানেজার SK মোশাররফ আলী, হাট গোপালপুর শাখার ম্যানেজার জামাল উদ্দিন, রাজবাড়ী শাখার ম্যানেজার জাবের হোসেন সহ অনেকেই। দেশের বাইরে খবর। সিরিয়ার একটি গণকবরে প্রায় 1 লাখ মরদেহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের টানা 24 বছরের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত হয়েছেন। অন্যদিকে তীব্র সমালোচনার মুখে বিতর্কিত নতুন পোশাক বিধি আইন স্থগিত করেছে ইরান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় একটি গণকবরে অন্তত 1 লাখ মানুষের মরদেহের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থার দাবি, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনামলে তাদেরকে হত্যা করা হয়েছে। এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে এই কথা জানিয়েছেন সংগঠনের প্রধান মুয়াজ মুস্তফা। ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান আইগর কিরিলভ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন।
বিতর্কিত নতুন পোশাক বিধি আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। আইনটিকে অস্পষ্ট ও সংস্কারের প্রয়োজন বলে অভিহিত করে এর ধারাগুলো পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইনটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। 7.4 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একাধিক দূতাবাসের ভবন সহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এরই মধ্যে নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বাতিলে 13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল। রায়কে ইতিবাচক বললেন সাধারণ মানুষ। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পুনরাবৃত্তি করলেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের ঘোষণা। ডামি কিংবা নিশি রাতের ভোটে বিশ্বাস করে না বিএনপি, মন্তব্য তারেক রহমানের। কিছু লোক দিয়ে সংস্কার সম্ভব নয় বললেন আমির খসরু। এবং হাসিনা রেহানা পরিবারের ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান করবে দুদক। জুলাই গণহত্যা মামলায় 2 মাসের মধ্যে প্রতিবেদন চায় ট্রাইব্যুনাল। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।